ইরানের হুমকির 24 ঘন্টা পার না হতেই লেবানন থেকে ইসরায়েলকে সেনা সরাতে বললেন ট্রাম্প। ইরানের হুঁশিয়ারিতে কি ভয় ট্রাম্প? এবার ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালি দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, বললেন পাগল। ইরানের ভয় কি দিলেন গালি? সুদানের টেলিভিশনে চলছে বাংলাদেশের প্রশংসা, ফিলিস্তিনের গাজায় দোয়া করছেন সেখানকার মুসলিমরা, কিন্তু কেন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরানের এক হুমকির 24 ঘন্টা পার না হতেই এবার লেবানন থেকে অবিলম্বে সব ইসরায়েলি সেনা সরিয়ে নিতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই থেমে থাকেননি তিনি, রীতিমতো অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন নিজের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। লেবাননের উপর ইসরায়েল হামলা বন্ধ না করায় সোমবার রাতে শান্তি আলোচনা স্থগিত ও হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছিল ইরান। আর পরদিন ভোর না হতেই নেতানিয়াহুকে ব্যাপক গালি দিয়ে লেবানন থেকে সরে যেতে বলেন চরম ক্ষিপ্ত মার্কিন প্রেসিডেন্ট। দাবি করেন ইরান আবারও আলোচনায় ফিরছে। ইরানের ভয়ে ট্রাম্প কি পারবেন নেতানিয়াহুকে থামাতে? সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালীর বিশাল জলরাশিতে বীরের মতো টহল দিচ্ছে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসির নৌসেনারা। ইরানি বন্দরগুলোর ওপর আমেরিকার অবৈধ অবরোধের মুখেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যে এখনও পুরোপুরি ইরানের হাতেই, তারই প্রমাণ দিল দেশটির বিপ্লবী বাহিনী। একদিন আগে সোমবার হরমুজ প্রণালী আবারও পুরোপুরি বন্ধ করে দেওয়ার যে হুঁশিয়ারি দিয়েছে ইরানি কর্মকর্তারা, তা যে কোনো ফাঁকা বুলি নয়, সেটাও শত্রুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে খামেনির দেশ। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মধ্যে তেহরানকে নির্ধারিত পরিমাণ টোল দিয়ে আন্তর্জাতিক জাহাজগুলো হরমুজ পাড়ি দেওয়ার অনুমতি পাওয়ায় স্বস্তি ফিরেছিল গোটা বিশ্বে। তবে জলপথটি আবারও পুরোপুরি বন্ধ করার ইরানের হুমকির পর আবারও ব্যাপক অর্থনৈতিক অস্থিরতার শঙ্কা দেখা দিয়েছে। শুধু তাই নয়, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করার পাশাপাশি শত্রুর সাথে আবারও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সতর্কবার্তাও দিয়েছে ইরান। কারণ যুক্তরাষ্ট্রের সাথে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব যুদ্ধক্ষেত্রে হামলা বন্ধের যে শর্ত দিয়েছিল ইরান, তা বারবারই ভেঙেছে মার্কিন মিত্র ইসরায়েল। হামলা বন্ধ তো দূরের কথা, যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও প্রতিনিয়ত লেবানন জুড়ে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। ইরানে সামরিক অভিযান চালাতে জোট বাঁধলেও লেবাননে হামলা বন্ধের ইস্যুতে মতবিরোধে জড়িয়েছে আমেরিকা ও ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবিলম্বে লেবানন থেকে সেনা সরিয়ে নিতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের কথাকে পাত্তা না দিয়ে লেবাননে হামলা আরও জোরালো করায় ব্যাপক ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজার ইস্যুর পর এবার লেবানন নিয়েও নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালাগালি করেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে ইরান আবারও আলোচনায় ফিরে এসেছে, দাবি করে খুব শিগগিরই একটি চুক্তি হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্টের কথাকে আমলে না নিয়ে লেবাননে অভিযান চালিয়ে যেতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। সামাজিক মাধ্যমের এক পোস্টে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বেন গাভির লেখেন, এখনই বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে না বলার উপযুক্ত সময়। এত কিছুর মাঝেও সংঘাত বন্ধে বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আলোচনায় বসতে যাচ্ছে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধি দল। তবে শেষ পর্যন্ত সে আলোচনা হবে কিনা বা আলোচনা হলেও তা সফল হবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এর আগে লেবাননের ওপর ইসরায়েলি হামলার বাড়ানোর কারণে ইরান আলোচনা স্থগিতের ঘোষণা দিলে ইসরায়েলের ওপর চরম ক্ষিপ্ত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালি দেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ফোন আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে উন্মাদ বলে গালি দেন। বলেন তিনি না থাকলে নেতানিয়াহুকে জেলে পচে মরতে হতো। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। লেবাননের সামরিক আগ্রাসন বৃদ্ধির জেরে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালাগাল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফোন আলাপের এক পর্যায়ে নেতানিয়াহুকে উন্মাদ বললেন মার্কিন প্রেসিডেন্ট। দুটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগও তোলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে দুর্নীতির মামলার কথা স্মরণ করিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, আমেরিকার মতো দেশের প্রেসিডেন্টের সহযোগিতা না থাকলে নেতানিয়াহুকে এখন জেলে পচে মরতে হতো। সব ধরনের বিপদ থেকে নেতানিয়াহুকে উদ্ধার করে আসছেন তিনি। এক্সিওসের তথ্য মতে ফোনালাপের এক পর্যায়ে নেতানিয়াহুর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন ট্রাম্প। ধমক দিয়ে বলেন, লেবাননে সে করছেটা কি? গাজা ও লেবাননে হামলার তীব্রতা বাড়ানোর কারণে নেতানিয়াহুকে সবাই ঘৃণা করছে, আর এ কারণে বর্তমানে ইসরায়েলকেও সবাই ঘৃণা করতে শুরু করেছে। ফোনালাপে এ বিষয়টিও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের মনে হয়েছে নেতানিয়াহু মাত্রাতিরিক্ত ও অহেতুক আগ্রাসন দেখাচ্ছেন। মার্কিন কর্মকর্তাদের বরাতে এক্সিওসের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। লেবাননে আগ্রাসন বাড়ানোর ফলে ইরানের সঙ্গে ট্রাম্পের আলোচনা ভেস্তে যেতে পারে, আর এ কারণেই উদ্বিগ্ন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ও নেতানিয়াহুর সম্পর্ক দীর্ঘদিনের। ইরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা একসঙ্গে কাজ করলেও অতীতে বেশ কয়েকটি কঠিন ফোনালাপ হয়েছে। চলতি বছরে দুজনের মধ্যে আরও একটি উত্তপ্ত ফোনালাপ ও কথা কাটাকাটি হয়। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সুদানের টেলিভিশনে এখন চলছে বাংলাদেশ বন্দনা, আর যুদ্ধবিধ্বস্ত গাজায় বাংলাদেশিদের জন্য উঠছে দোয়ার হাত। কারণ ঈদে তাদের সঙ্গে কুরবানির মাংস ভাগ করে নিয়েছেন বাংলাদেশের মানুষ। বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গাজা, সুদান ও দেশের অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে কুরবানির মাংস, যা এনে দিয়েছে ঈদের আনন্দের এক ভিন্ন মাত্রা। আরো জানাচ্ছেন কেফায়েত শাকিল। সুদানের টেলিভিশনে চলছে বাংলাদেশ বন্দনা, কারণ ঈদুল আজহায় বাংলাদেশিদের পক্ষ থেকে কুরবানির মাংস পেয়েছে গৃহযুদ্ধের কারণে দুর্ভিক্ষ কবলিত এই দেশের ক্ষুধার্ত মানুষ। এদিকে বাংলাদেশিদের পাঠানো মাংস পেয়ে সন্তোষ প্রকাশ ও দোয়া করছেন ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনের গাজার মুসলমানরাও। بارك الله فيك وجزاك الله خير الجزاء اللهم بارك في أموالهم. نشكر جمعية حافظجي الخيرية بدعمها لأبناء الشعب الفلسطيني في غزة والنازحين العارقين في مصر اللي دعمهم الشهري المبارك. جزاكم الله خير وحياكم الله. পুরো বিশ্বের মুসলিম সম্প্রদায় যখন ঈদুল আজহায় পশু কুরবানি ও উৎসব আনন্দে ব্যস্ত, তখনও জীবন বাঁচানোর খাদ্য জুটছে না ইসরায়েলি আগ্রাসনের শিকার গাজার মুসলমানদের ভাগ্যে। অপরদিকে দীর্ঘ সময় ধরে চলা গৃহযুদ্ধের কারণে ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছে আরেক মুসলিম দেশ সুদান। ঈদ উদযাপন বা কুরবানি দেওয়া তো দূরের কথা, তাদের পেটে পড়ছে না জীবন রক্ষার খাবারও। এসব মানুষদের জন্য অর্ধশতাধিক পশু কুরবানি করেছে বাংলাদেশের আলেম ওলামাদের পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটি জানিয়েছে, সুদানের মূল ভূখণ্ডের পাশাপাশি মিশরের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া সুদান ও গাজার মানুষদের জন্য উট, গরু, ছাগল, দুম্বা সহ অর্ধশতাধিক পশু কুরবানি করেছে তারা। তবে গাজায় সরাসরি পশু কুরবানির সুযোগ না পাওয়ায় সেখানকার মুসলমানদের জন্য পাঠানো হয়েছে প্রায় ৬০০ কেজি কুরবানির গোশত, যা তাদের স্থানীয় স্বেচ্ছাসেবকরা পৌঁছে দিচ্ছেন অভুক্ত মানুষদের ঘরে ঘরে। কেউ যদি আপনাকে বলে যে গাজা ভূখণ্ডের ভেতরে কুরবানি কেউ দিচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ আপনি গত সপ্তাহে যদি আল জাজিরা রিপোর্ট দেখেন, আল জাজিরা আগে কিন্তু আমরা নিজেরাই বলেছি, কেন যেহেতু আমাদের টিম ওখানে কাজ করছে, ওখানে এক একটা পশুর দাম $৫,০০০ ছাড়িয়ে গেছে, যেখানে আপনার ২০০-২৫০ গ্রাম গোস্তের দাম $100-200। এখানে কেউ যদি বলে যে আমি দুম্বা কুরবানি দিয়েছি বা ওইগুলো কুরবানি দিয়েছি, সেটা একটা ডাহা মিথ্যা কথা। আমরা যেটা করেছি সেটা হলো গাজায় মানে এই যে সিকোয়েন্সটা তৈরি হয়েছে, তার মাস 2-3 আগের থেকে আমরা জানি যে কুরবানি আসতেছে বা কুরবানি এরকম একটা প্রজেক্টের আমরা করব। তো তার জন্য আমরা আগের থেকে আমরা অনেক গোস্ত আমরা ফ্রোজেন করছি আর কি, যেখানে যে পাইছি আমরা সেগুলো ফ্রোজেন করছি। ফ্রোজেন করে আমরা এই ঈদে আমরা 15 মণ গোস্ত সেখানে আমরা বিতরণ করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের চলতেছে গাজার বিভিন্ন স্ট্রিপে, দেইর আলবলা, গাজার মেন গাজা, আপনার মাওয়াসি আল কারারা, আমরা খান ইউনিস, রাফা, এগুলো তো আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাধ্য অনুযায়ী সেই গোস্তগুলো বিতরণ করতেছি। পাশাপাশি আমরা ওদেরকে ওই যে বাজার সামগ্রীও বিতরণ করে থাকি আর কি। এত বড় আয়োজনের অর্থের যোগান কিভাবে হয়েছে জানতে চাইলে সংস্থাটির মহাপরিচালক বলছেন, ইউরোপ আমেরিকায় বসবাসকারী অনেক মুসলমান নিজের কুরবানির বরাদ্দের টাকা তুলে দিয়েছেন সংস্থাটির হাতে। এভাবেই দেশ ও দেশের বাইরের মুসলমানদের পাঠানো দান অনুদানের টাকাই করা হয়েছে এসব কুরবানি। এখানে ওলামা একরামগণের পাশাপাশি অনেক জেনারেল শিক্ষিত অনেক অধ্যাপক, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, তারাও আমাদের সাথে যুক্ত হয়েছে এবং এখান থেকে সব ঘটনা মানে
আলেমদের ঘরানার থেকে হোক আর জেনারেল শিক্ষকদের ঘরানার থেকে হোক, সব জায়গা থেকে আমরা একটা ডোনেশন পাচ্ছি। আমরা এখান থেকে ট্রাভেল পাসের মাধ্যমে, ট্রাভেল ডকুমেন্টেশনের মাধ্যমে আমরা সেই সহযোগিতা ওখানে পাঠাই। সেই অর্থটা আমাদের যে মিশরে যে আমাদের গ্রুপ আছে তাদের হাতে দেন, এবং সেখান থেকে আমাদের ফিলিস্তিন ভূখণ্ডের মধ্যে আমাদের টিমের মাধ্যমে সেখানে চলে যায়। আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডার অনেক বাঙালিরা আছেন যারা বড় বড় ব্যবসায়ীরা, তারা সরাসরি মিশরে এসে, যেহেতু আমরা তাদেরকে বলি যে এখানে যদি আপনারা আবার টাকা পাঠান, সেই টাকাগুলো আবার লিগ্যাল প্রসেসে আমাদের পাঠাতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তো তাদেরকে আমরা বলি যে সরাসরি আপনারা মিশরে আপনারা সেই টাকাগুলো পাঠান। এছাড়াও মিশরে আমাদের যে ফিলিস্তিনি টিমের অনেক টিম মেম্বার্সরা আছেন, তাদের কিন্তু ওখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো আমরা আমাদের যে অনেকেই আমাদের বিদেশে যারা শুভানুদ্ধারে আছেন তাদেরকে বলি যে সেই সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়ে দিতে। শুধু গাজা সুদান নয়, দেশের বিভিন্ন স্থানেও মুসলিম, এতিম, প্রতিবন্ধী সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য পশু কুরবানি করে ঘরে ঘরে মাংস পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির এই কর্মকর্তা। বাংলাদেশের পতাকা আমরা যে গাজা ভূখণ্ডের মধ্যে তুলে ধরতেছি, এটা তো অনেক বড় পাওয়া আমাদেরকে। কিফায়েত শাকিল, বাংলাভিশন, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। অর্ধ শতাব্দীরও বেশি সময় পর এই প্রথম কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি নেতৃত্বাধীন রাজ্যটির মন্ত্রিসভায় নেই কোনো মুসলিম প্রতিনিধি। 41 সদস্যের নতুন মন্ত্রিসভার সবাই হিন্দু হওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। হিজল জুবারের ডেস্ক রিপোর্ট। একসময় যে রাজ্যের রাজনীতিতে মুসলিম প্রতিনিধিত্ব ছিল প্রায় অবিচ্ছেদ্য বাস্তবতা, সেই পশ্চিমবঙ্গে এবার দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। অর্ধ শতাব্দীরও বেশি সময় পর রাজ্যের মন্ত্রিসভা গঠিত হলো কোনো মুসলিম সদস্য ছাড়াই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি শুধু মন্ত্রিসভার পরিবর্তন নয়, বরং রাজ্যের রাজনৈতিক চরিত্র বদলেরও একটি বড় ইঙ্গিত। 1 জুন নতুন সরকারে 35 জন মন্ত্রী শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 41 জনে। এই 41 জনের মধ্যে একজনও মুসলিম নন। ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনা। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের ক্ষমতাসীন বিজেপি নির্বাচনে কোনো মুসলিম প্রার্থীকে মনোনয়নই দেয়নি। নির্বাচনের আগে দলের কয়েক শীর্ষ নেতার বক্তব্য আলোচনায় এসেছিল। তারা প্রকাশ্যে বলেছিলেন সংখ্যালঘু ভোট তাদের প্রয়োজন নেই। নির্বাচনের ফল এবং মন্ত্রিসভার চূড়ান্ত রূপ সেই রাজনৈতিক অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছেন সবাই। তবে ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি বিধায়ক না হলেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন। সেই হিসেবে বিজেপি চাইলেই মন্ত্রিসভায় মুসলিম কাউকে অন্তর্ভুক্ত করতে পারত, কিন্তু তারা সে পথে হাঁটেনি। এ অবস্থায় রাজ্যের সংখ্যালঘু বিষয়ক দপ্তরের দায়িত্ব একজন অমুসলিম মন্ত্রীর হাতে যাওয়ার বাস্তবতা তৈরি হয়েছে, কারণ নতুন মন্ত্রিসভার প্রত্যেক সদস্যই হিন্দু সম্প্রদায়ের। পশ্চিমবঙ্গের জনসংখ্যার একটি বড় অংশ মুসলিম। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের প্রায় 1/3 ভোটার এই সম্প্রদায়ের। সেই কারণে স্বাধীনতার পর থেকে অধিকাংশ সময়ই রাজ্য সরকারে মুসলিম প্রতিনিধিত্ব দৃশ্যমান ছিল। রাজনৈতিক পালাবদল হয়েছে, সরকার বদলেছে, কিন্তু মন্ত্রিসভায় মুসলিম উপস্থিতি প্রায় সব সময়ই দেখা গেছে। কলকাতার রাজনৈতিক বিশ্লেষক ও রাষ্ট্রবিজ্ঞানী শুভময় মৈত্রের মতে, দেশভাগ পরবর্তী অস্থির সময়ের কিছু ব্যতিক্রম ছাড়া পশ্চিমবঙ্গের পূর্ণাঙ্গ সরকারগুলোতে মুসলিম প্রতিনিধিত্ব বজায় ছিল। তিনি জানান, অন্তত 1972 সাল থেকে প্রতিটি সরকারেই গুরুত্বপূর্ণ মুসলিম মন্ত্রী ছিলেন। কংগ্রেস, বামফ্রন্ট কিংবা তৃণমূল সব রাজনৈতিক আমলেই সেই ধারাবাহিকতা দেখা গেছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, কংগ্রেস আমলে সৈয়দ কাজিম আলী মির্জা, মোহাম্মদ রফিক কিংবা গনি খান চৌধুরীর মতো নেতারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পরে বামফ্রন্ট সরকারের দীর্ঘ শাসন আমলে আব্দুর রাজ্জাক মোল্লা, মোহাম্মদ আমিন ও আনিসুর রহমানের মতো নেতারা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। তৃণমূল কংগ্রেসের শাসন আমলেও ফিরহাদ হাকিম, জাভেদ আহমেদ খান, গোলাম রব্বানী ও সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রভাবশালী মুসলিম নেতা হিসেবে পরিচিতি পেয়েছিলেন। এদিকে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভায় কেবল মুসলিম প্রতিনিধি না থাকা নয়, নারী প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন উঠছে। 41 সদস্যের এই মন্ত্রী পরিষদে মাত্র 7 জন নারী জায়গা পেয়েছেন, যা 20%-এরও কম। ফলে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
অনেক বিশ্লেষক বলছেন, মন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে বিজেপি আবেগ বা প্রতীকী বার্তা দেওয়ার চেয়ে অভিজ্ঞতা ও দলীয় কৌশলকে বেশি গুরুত্ব দিয়েছে। তবে এটি বলার অপেক্ষা রাখে না এবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, যেখানে প্রথমবারের মতো পুরো মন্ত্রিসভা গঠিত হলো মুসলিম প্রতিনিধিত্ব ছাড়াই। হিজল জোবায়ের, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে পারিবারিক বিবাদের জেরে একাধিক স্থানে গুলির ঘটনায় এক সন্দেহভাজন সহ অন্তত 7 জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ধারাবাহিক হত্যাকাণ্ডগুলো মাস্কাটিন শহরের 2টি বাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঘটেছে। স্থানীয় সময় সোমবার বেলা 12টার দিকে আইওয়া অঙ্গরাজ্যের পার্ক এভিনিউর একটি বাড়িতে গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বাড়ির ভেতরে ঢুকে 4 জনের মৃতদেহ দেখতে পায় তারা। আইন প্রয়োগকারী কর্মকর্তারা কিছুক্ষণ পরই একটি সেতুর কাছে সন্দেহভাজন হামলাকারী রায়ান উইলিস ম্যাকফারল্যান্ডকে আহত অবস্থায় শনাক্ত করেন। প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও ঘটনাস্থলেই হামলাকারীর মৃত্যু হয়। পুলিশের ধারণা আত্মহত্যা করেছে সে। পরবর্তীতে মিল স্ট্রিটের অন্য একটি বাড়ির ভেতর থেকে আরেক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। আরও তল্লাশির পর কর্মকর্তারা গ্র্যান্ড ভিউ এভিনিউর একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। ভুক্তভোগী সদস্যরা সন্দেহভাজন ব্যক্তির পরিবারের সদস্য হওয়ায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, গোলাগুলির এই ঘটনা পারিবারিক বিবাদের জেরেই ঘটেছে। তবে হামলার কারণ এখনও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।